মোটামুটি সপ্তাহে 3 দিন 10:30 একটা ফোন, নেমে আয়। এটা জেরক্সের কপি বা একটা বই ধরিয়ে দিত। তার আগে নিশ্চিত করে বড়বাজারের মসজিদের সামনে পানের দোকান থেকে পান নিয়েছে 3টে কি 4টে স্পেশাল জর্দা দিয়ে। ওদিকে নীলপুরে রুটির দোকানে 3টে রুটি বাঁধা অবস্থায় রাখা আছে, ওয়েট করছে, যাবার সময় কিছু না কিছু নিয়ে নেবে। মোটামুটি এটা ফিক্সড ছিল। মানুষদা প্রত্যেক দিনই 10টা থেকে 10:30 এখান থেকে বেরোতো খাবার আনতে, প্রায় রুটি, এবং আমাকেও বলতো তুই কিছু খেয়েছিস, কিন্তু শেষে 4 দিন তার সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। যতবারই স্যারের সাথে দেখা হতো ততবারই স্যারকে জিজ্ঞেস করতাম যে স্যার কেমন আছেন। স্যার প্রত্যেকবারই উত্তর দিত, ওরে আমার নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আমার কিছু হলে অন্যেরা তোদের খবর দেবে। আমার মনে সন্দেহ হলো 3-4 দিন মানুষদাকে দেখতে পাচ্ছি না। এবার মনে সন্দেহের জন্য আমি সঙ্গে সঙ্গে প্রসন্নকে জানালাম। আমরা গিয়ে বাথরুমের পাশের জানলাটা দিয়ে দেখি প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। তখনই সবাই সন্দেহ হয়ে গেল যে এই ফ্ল্যাটের মধ্যে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই আমি সঙ্গে সঙ্গে মানবদাকে ফোন করলাম, কেন কোভিডের সময় সেই 3-4 দিন যখন দেখতে পাচ্ছিলাম না, মানবদাকে ফোন করেছিলাম। এবারও তাই মানবদাকে সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম। মানবদা বলল ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু ভাই তুমি এক কাজ করো, সঙ্গে সঙ্গে তুমি থানায় জানো। জীবনের একটা পর্বের পর নিজেকে মিউজিকোলজিস্ট বলে পরিচয় দিতে ভালোবাসতেন। আদিবাড়ি সাঁকারি গ্রাম। বর্ধমান শহরে বসু পরিবার পরিচিত নাম। বাবা অম্বুজাভূষণ ছিলেন ডাক্তার, মা হরিবিলাসিনী। বাড়িতে সঙ্গীতের পরিবেশ ছিল। দাদার সুবাদে কণ্ঠসঙ্গীত আর যন্ত্রসঙ্গীত দুদিকেই আগ্রহ ছিল মানুষের। পাশাপাশি ছিল নানা শিল্প মাধ্যমের প্রতি একটা স্বাভাবিক টান। তখন মানুষের বয়স প্রায় 15-16 কি হয়তো 17 হতে পারে। একদিন দেখি কি অনেক হাতে আঁকা ছবি নিয়ে আমার কাছে হাজির। ও এসে বললো, নীলাদি বলো তো আমি কি হব, আমি কি ছবি আঁকবো? ছবি আঁকতে আমার খুব ভালো লাগে, কিংবা পড়াশোনা করবো, কিংবা গান গাইতেও যেন খুব ভালো লাগে, আমি কি হব? আমি বললাম, তোর যেটা সবচেয়ে বেশি তোকে এখন এই মুহূর্তে টানছে তুই সেটা হ। সম্ভবত ও ভাবলো যে আমি কাউকে ছাড়তে পারবো না, আগে পড়াশোনাও করি, গানও গাই, গিটারও বাজাই। মানুষ পারিবারিক সূত্রে এটিদার ভাই হওয়ার জন্য মানুষও গিটারটা শিখতো বা শিখেছিল, এবং পরে যদি ও শিক্ষকতায় নিয়েছিল, সেই জন্য আমাদের মধ্যে একটা মোটামুটি ওটা নিয়েও একটা যোগাযোগ বেড়ে ওঠে। এরপরে আমরা আরও ঘনিষ্ঠ হই, কারণ আরও ভালোভাবে শিক্ষাটা নেওয়ার জন্য কলকাতার বরুণ পালের কাছে আমরা গিটার শিখতে গিয়েছিলাম, স্পেশালি ক্লাসিক্যাল শেখার জন্য। পণ্ডিত রবিশঙ্করের শিষ্য বরুণ পালের সঙ্গে সঙ্গে শুরুর দিকে শরদিয়া কমল মল্লিকের কাছে হাওয়াইয়ান গিটারে ক্লাসিক্যাল মিউজিকের শিক্ষা। কণ্ঠসঙ্গীতে তালিম কুমুদরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। হিমগ্ন রায়চৌধুরী শেখালেন পুরাতনী গান।
মানুষ আমার চেয়ে 5 বছরের ছোট। মোটামুটি 74-75 সাল, সেই সময়ে বেঙ্গল মিউজিক কলেজের প্রিন্সিপাল কুমুদ রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে দুজনে আমরা একসঙ্গে বসে গান শিখি, ওই উচ্চাঙ্গ সঙ্গীত। আমি সেই সময়ে নজরুলগীতি বা রাগপ্রধান গান এই সমস্ত গান গাইতাম, আর ও রবীন্দ্রসঙ্গীত গাইতো এবং ওই গিটারে ক্লাসিক্যাল বাজাতো। তো আমরা যেমন একটা গান, একটা রাগকে আয়ত্ত করে সেটা গাইবার দিকে বেশি লক্ষ্য করতাম, ও সেইটার সম্পর্কে তথ্য বেশি সংগ্রহ করার দিকে বেশি মনোযোগ দিত। যেমন একটা আমার মনে পড়ছে এক্ষুনি, একবার চণ্ডীগড়ের পরীক্ষাতে একটা বিশেষ গান, সম্ভবত তিলওয়াড়া তালে দরবারি টৌরির আগে একটা গান, একটা পরীক্ষায় এলো বোধহয় স্বরলিপি লেখা এরকম কিছু একটা। তো সেইটা তখন আমার আয়ত্তের মধ্যে ছিল না, আমার জানার মধ্যে ছিল না। পরবর্তী সময়ে ওকে ফোন করে ওর কাছে গেলাম, ও সেইটার সঙ্গে সঙ্গে তার বই থেকে একদম তথ্য বের করে তার ডিটেলস আমাকে সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিল। এত শক্ত তাল না যে কি বলবো, ওই আড়া ঠেকা, মধ্যমান, জট, তিলুয়ারা, আর খেমটা, এই যত তাল আমি বলতাম যে মাথা এই দাদরা, তিতাল, কাহারবা, বলে না 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 এইগুলো না হলে গান ঠিক হয় নাকি। মহা বিপদে পড়েছিলাম, হ্যাঁ, মানে অস্বস্তি লাগতো আর কি। মানবদা তখন পিএইচডির কাজ, নিজের কাজ করছে, ওই সব শিখছে এবং আমাকে দিয়ে অনেক এক্সপেরিমেন্টাল রিদম সেকশনের ব্যাপার স্যাপারগুলো করাতো। তো আর একটা করাতো কি, যেমন গানে দেখেছি স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আলাদা আলাদা নোটেশন হিসাবে গান, ঠিক সেরকম ওরও কালেকশন গাদা বোলবাণীরও ছিল। সেই সব করে আমাকে একটা কাগজ এরকম নোটেশন তৈরি করে দিত, সেই সব বোলবাণী দেখে দেখে বাজাতে হবে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গত করতে গেলে গানের সঙ্গে সঙ্গে বোলবাণী যে পরিবর্তন হতে পারে বা করা যায়, এটা মানসদার সঙ্গে দেখা না হলে বা মানসদার কাছে যাতায়াত না করলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না। বর্ধমান রাজ কলেজের স্নাতক মানস রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সঙ্গীতের পাঠ নেওয়ার সময়ই প্রথমে 8 বছর শ্রদ্ধেয়া মায়া সেন, তারপর সুচিত্রা মিত্রের সান্নিধ্যে আসেন। রবীন্দ্রগানের অন্দরমহলের দুয়ার খুলে যেতে থাকে যেন। গান গাওয়ার পাশাপাশি লেখালেখি আর গবেষণা। সুচিত্রা মিত্রের অভিভাবকত্বে রবীন্দ্রগানের কাঠামোর নন্দনতাত্ত্বিক বিন্যাস নিয়ে গবেষণা প্রায় শেষ হয়েছিল। পরে অনেকবার বলেছে যে কিভাবে ব্যক্তিত্বের সংঘাতের মধ্যে পিষ্ট হয়ে গেছিল ওর পিএইচডির কাজটা। অনেক পরে বই আকারে বেরিয়েছিল ওটা, ওই কাজটা ঠিক নয় আর, কিন্তু খুব কষ্ট পেয়েছিল। ওই সময় অনেকগুলো প্রবন্ধ লিখছে, নজরুল মননে রবীন্দ্রসঙ্গীত, খনিকা কাব্যের গানগুলি, সেগুলো তুলনামূলক। তবে তখন প্রচুর স্টুডেন্ট, গিটারের, ক্লাসিক্যাল গিটারের, কাব্যসঙ্গীতের, রবীন্দ্রসঙ্গীতের, বি মিউজের, এম মিউজের, নানা রকম গান হচ্ছে। অত রকম গানের চর্চা হতে হতেই ব্রহ্মসঙ্গীতের স্বরলিপি, ঠাকুরবাড়ির গানের দিকে একটা অন্যরকম ঝোঁক তৈরি হয়। তখন 1980 সাল, পিলখানা গলির মানসদার ঘর, গান্ধার স্কুল, সেই স্কুলে আমি আর মানসদা দুজনের ক্লাস করতাম। সপ্তাহে 2 দিন আমি ওর ক্লাসে যেতাম। ও বিশেষ করে জোর দিত ছেলে মেয়েদেরকে ওই পাল্টা সরগমের ক্ষেত্রগুলোকে হাতে তাল দিয়ে বলা এবং তবলার সঙ্গে বাজিয়ে গাওয়া বা বাজানো, এবং তার পরবর্তী অধ্যায় গান। প্রায় 10-12 পাতা ধরে পাল্টা স্বরবিন্যাস ধারা, তখন কড়া মাস্টারমশাই। আমাদের তো সময় মনে পড়ে শুধু মার, হ্যাঁ, সেই কান ধরে দাঁড় করে রেখে সবাই গোল হয়ে দাঁড়িয়ে থাকতাম, সে একটা অন্য সময়। এত মার খাওয়ার পরেও যে পরের সপ্তাহে আবার কেন যেতাম সেটা বুঝতে পারতাম না। আমি তো আবার গেছিলাম বুড়ো বয়সে শিখতে, ঘাড় ধরে রেওয়াজটা করিয়ে নিতেন সরগম দিয়ে। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে একটা গান, সেই গানটার মধ্যে দিয়ে উনি আমাকে গানের ব্যাকরণটা শিখিয়ে দিতেন, কোথায় ছাড়বে, কোথায় কথাটা কিভাবে বলবে, গানের মানেটা কিভাবে প্রকাশ পাবে। এটা আমার খুব ভালো লাগতো। আমার আবার কি মনে পড়ে জানো তো, আমি 2 ঘন্টা আমার ক্লাস চলছে, 2 ঘন্টা আমি সরগম করে যাচ্ছি, আর আমার সাথে মানুষ দাও 2 ঘন্টা ধরেই চেঁচিয়ে যাচ্ছেন।
স্যারের কাছে গান শেখার সময় গলার কেমন করে যত্ন নিতে হবে, মানে বলতে গেলে ভয়েস ট্রেনিং কেমন করে করতে হবে, সেটা কিন্তু স্যার খুব যত্ন সহকারে আমাকে শিখিয়েছিলেন। যে ধ্রুবপদ গানটা আমি এই লয়ে গাইতাম না। মানুষদার ফ্ল্যাটে মানুষদার সাথে দেখা করতে গেলাম, কফি পর্ব সারা হতেই মানুষদা বলল, বুকু দিদি ওই দিন যে গানটা গাইলে একটু গাও দেখি। স্থায়ীটুকু গাইতেই মানুষদা থামিয়ে দিলেন, তারপর বললেন, আচ্ছা বুকু দিদি, মহাবিশ্ব যে লয়ে চলছে তুমি তো তোমার গানটি সেই লয়ে মেলাতে চাইছো, তো মহাবিশ্বের লয় কি এত ধীর হতে পারে? তো এরকম মানুষদার কাছে একদিন শেখার সময় হৃদয় আমার প্রকাশ হলো। এই গানটা সাধারণত আমরা তাল ছাড়া গাইতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি। মানুষদা বললো, দেখ গানটা তো তালে নিবদ্ধ আছে, আমরা তালেই গাইব, কিন্তু মনে হবে যেন তাল ছাড়া গাইছি। তাল ছাড়া গানের যে ভাবটা সেটা থাকবে, তালটা এসে ঠিক এক জায়গায় মিলে যাবে গানের সাথে। এই যে গানের দুটো স্তর, সেই সময় গানটাকে নতুন করে আবিষ্কার করলাম। এমন কি কোনো গুরু নেই যিনি হাতে ধরে শেখাবেন? এইভাবে খুঁজতে খুঁজতে একদিন আমি স্যারের সন্ধান পাই। আমি আসি, প্রথম দিন ভর্তি হই, দ্বিতীয় দিনে আমি বুঝতে পারি যে আমি ফার্স্ট স্ট্রোকটাই এখনো শিখে উঠতে পারিনি। একদিন গেছি, আমাকে দাঁড় করিয়ে প্রচন্ড বকুনি, এত বকুনি নেবে, কাঁদতে কাঁদতে আকুল হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। আমি আর গান শিখবো না, আমি 2 সপ্তাহ গেলাম না। 2 সপ্তাহ পর সে গেল আমাদের বাড়ি, গিয়ে আমাকে বললো, তো তুই যেই বকুনিটা খেলি তুই পরে বুঝবি এর কি মূল্য। আমি না প্রথম দিন যেদিন শিখতে গেলাম সেদিন আমাকে বললেন একটা গান করো। আমি আমার মুক্তি আলোয় আলোয় করলাম। আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি জানো কি রাগের ওপরে? তখন আমি বললাম না, আমি তো জানি না। তখন বললেন যে কেদারের ওপরে। পরে আমাকে বলেছিলেন, দেখ যখন কোনো গান করবি তখন যেন ওই গানের যে রাগের উপর গানটা, সেই রাগের চলনটা যেন গানের মধ্যে থাকে। কোনো কোনো সময় বিষয় নিয়ে থিমেটিক শো হতো, একক অনুষ্ঠান, সুচিত্রা মিত্রকে সম্বর্ধনা, অন্যরকমের স্ক্রিপ্ট। রবীন্দ্রনাথের গানে আলো কিভাবে ব্যবহার করা হয়েছে এবং তার বিভিন্ন মানে তার তাৎপর্য, তার কি মানে। আর আমার বিষয় ছিল মল্লার, বিভিন্ন রকমের মল্লারের বিভিন্ন বন্দিশ, তার সঙ্গে কাকু যেটা পছন্দ করতেন বলতে সেই সুর আধারিত গান, এবং একটা গান শেখাতে মিনিমাম 6 মাস নিতেন। আমরা মানে দিনের পর দিন সকাল বিকেল সন্ধ্যে শুধু ওই ঘরটাতে রেওয়াজ করা, প্র্যাকটিস করা। আর পরবর্তীকালে ওই শিখেছিলাম 3টে গান, প্রচন্ড গর্জনে, আপনাকে জানা আমার, চন্দ্র পরিচয়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার কোনো বন্ধু নামই শোনেনি। স্যার গেলেই একটা লাঠি চকোপাই দিত, আমি সরগম শিখতাম, স্যার লিখে দিত। লিটল ম্যাগাজিনের সংগ্রহ, বহু রকমের বই, কিন্তু নানা রকমের বই। সব বই সঙ্গে সঙ্গে পড়ছে তা নয়, কখনো বলতে, দেখ ভালো বইটা পেলে সংগ্রহ করে রাখবে, পরে সেটা কাজে দেবে। আমি দেখেছি যখন লং প্লেইং রেকর্ডের যুগ বা সিঙ্গেল প্লেইং রেকর্ডের যুগ, তখনও হঠাৎ পুজোর সঙ্গে রেকর্ড কিনলো। আমি বললাম, তুই রেকর্ড কিনলি তো বাজাবে কিসে, তোর তো প্লেয়ার নেই। ও বললো, যখন আমার অর্থনৈতিক অবস্থা প্লেয়ার কেনার মতো হবে আমি তখন প্লেয়ার কিনে নেবো, এখন তো রেকর্ডটাই কিনি। একদিন কিনলো, কিন্তু দেখা গেল সেদিন আবার ক্যাসেট প্লেয়ারের যুগ চলে এসছে। তো তখন একদিন আবার ক্যাসেট কিনতে শুরু করলো। আমি বললাম, তুই আবার ক্যাসেট কিনছিস, তাহলে শুনবি কিসে? বলছে, আবার যেদিন আমার অর্থনৈতিক অবস্থা আমাকে অনুমোদন করবে আমি সেদিন ক্যাসেট প্লেয়ার কিনবো। এইভাবেই মানুষ নিজের স্বপ্নগুলোকে রোজ একটু একটু করে জল দিয়ে সিঞ্চন করত, যাতে স্বপ্নটা বেঁচে থাকে। সময়টা 1984-85। খোশবাগানে এক ভদ্রলোক, তিনি স্কুল শিক্ষকও ছিলেন, বাদলদা বলে আমরা চিনতাম। তিনি বর্ধমানে খুব ব্যাপকভাবে প্রচুর লিটিল ম্যাগাজিন সেখানে বিক্রি করতেন। সেখানে আমাদের পরিচিতর মধ্যে ছিলেন অধ্যাপক কল্যাণ ভট্টাচার্য, আমাদের মাস্টারমশাই, হিমাদ্রি মুখোপাধ্যায় বর্ধমানের বিশিষ্ট শিল্পী ছিলেন, এবং আরেক ভদ্রলোককেও আমি সেখানে দেখতে পাই, একটি ভেসপা স্কুটার এবং পিছনে অদ্ভুত একটা বক্স তার। তিনি সেখানে লিটিল ম্যাগাজিন কিনতেন, এবং আমরা তখন লিটিল ম্যাগাজিন বিষয়টা অত বুঝতাম না, সাহিত্যের পত্রিকা, বিভিন্ন বিষয়ের আলোচনা। সেখানে মানস বসুকে আমি চিনলাম এবং জানলাম ইনি শ্রী মানস বসু। তখনকার শহরে একটা অন্যরকম রুচি,
মোটা ভারী পর্দা, দেওয়ালে তাতামি মাদুরের মতো কাজ, দক্ষিণ ভারতের সরস্বতী, অবন ঠাকুরের আঁকা রবীন্দ্রনাথের ছবি, মেঝেতে কার্পেট। প্রিন্স থেকে পাঞ্জাবিটা কাটিয়ে আসতো। ইন্টেরিয়ার্সের ম্যাগাজিন কিন্তু প্রচুর। ইন্টেরিয়ার্স নিয়ে যেটা ভাবনা হতে পারে এটা তখনও বোধহয় এই শহরে অতটা তৈরি হয়নি। আমার বাড়িতে একটু রিবন্ডিং এর কাজ হচ্ছে, হঠাৎ একজন ভদ্রলোক লম্বা পাঞ্জাবি পরা, কুর্তা পরা, পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে, এসে পরিচয় নেই, এসেই আমাকে বিভিন্ন ব্যাপারে বলছে এই ছাদের কোনটা এই করা উচিত, এইখানে এটা কেন করিটা হলো, মানে বিভিন্ন ব্যাপারে আমি নিজেই চমকে যাচ্ছি। ঠিক কোনো পরিচয় নেই, এসে ঠিক মানে যাকে অযাচিত জ্ঞান দিয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এইটুকু আলোচনার মধ্যে যে ওনার মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক ভিউ আছে। আমার বাড়ি যখন রংগড় ছিল, তো মানুষ তো একদিন মানুষের সঙ্গে আগে যাতায়াত ছিল, বাড়িতে যেত, আর তো কিছু মানতো না, ওইসব ফর্মালিটি, সোজা উপরে উঠে গেছে, তখন রং করছে, তোরাতকে ওই দিয়েছিল। যে চেঁচামেচি করছে দেখে আমরা কিভাবে মানুষটা কি হলো করে, যে দেখছি মানুষটা চেঁচাচ্ছে, তোরাপকে গালা দিচ্ছে। কি হলো না, এত বড় দেয়াল তুই ফাঁকা রেখে দিয়েছিস, তুই কি কাজ করছিস, তুই কি কাজ শিখেছিস করে, সে আবার তোরাপকে একটা আইডিয়া দিয়ে একটা ডিজাইন করে দিয়ে এলো। মানুষটা পোশাক বলতে আমি তো দেখেছি সেই এক কালারের কডের জুব্বা, কিন্তু আমাদের সময় কিন্তু দেখেছি স্যার ওই নর্মাল পোশাকই পরতেন। হ্যাঁ, সাদা পাঞ্জাবি, বাটিকের পাঞ্জাবি, কাজ করা পাঞ্জাবি, বিভিন্ন রকমের শৌখিন পাঞ্জাবি মানুষ। তবে আমি 2000 সাল থেকে যখন শিখতে ঢুকলাম তখন কিন্তু দেখেছি যে ওই এক কালারের জোব্বা পরতেন, এবং এক সপ্তাহে যেটা দেখতাম, একদিন যেটা দেখতাম ঠিক 5 দিন পরে গিয়ে দেখতাম সেটাই পরে আছেন। কিন্তু ইদানিংই জানো তো দেখতাম যে খাদির পাজামা পাঞ্জাবি পরতে ভালোবাসছিলেন। সে যাই করুক, যখনই যে পোশাকটা পরতেন ভীষণ সুন্দর লাগতো। অত্যন্ত রুচিশীল মানুষ, অত্যন্ত রুচিশীল, এবং গায়ন রীতিটা ভীষণ রুচিশীল, এবং যুগকে যুগান্তরকে তিনি ভীষণভাবে ধরতে পারতেন। মানে একটা বিরাট প্রভাব ছিল দেবব্রত বিশ্বাসের গানে, এবং দেবব্রত বিশ্বাসের গান থেকে আমি একদিন মজা করে বলেছিলাম, মানুষদা তোমার গলাতে দেবব্রত বিশ্বাসের গান এত ভালো হয়, তা দুটো ব্যাপার আছে, সুরটা তোমার স্বকীয় বোঝা যাচ্ছে, কিন্তু মানে আর এটা কি সোপার্জিত না এটা মানে দেবব্রত বিশ্বাসের উত্তরাধিকার সূত্রে পাওয়া? বলছে কোনটারই? বলো তোমার এই হাঁপানিটা। এবং আমার তো খুব বেশি জানা নেই যে একজন রবীন্দ্রসঙ্গীত গাইছে, সে ছবিও আঁকছে, এরকম সুচিত্রা মিত্রের কথা বলতে পারি। কিন্তু মানস বসু নিয়মিত ছবি না আঁকলেও নিয়মিত কিন্তু ছবির খবর রাখতেন। ঠাকুরবাড়ির ছবি তো তিনি গুলে খেয়েছিলেন। আমি তার গানের স্কুলে গেছি, তার গানের স্কুল গান্ধার। এই গান্ধার নামটা কিন্তু একজন তার ভেতরে চিত্রশিল্পী ছিল বলেই। আমাদের একটা লেটোর দল ছিল, সেই লেটোর দলে নানান রকম সাংস্কৃতিক আমরা আভাস তৈরি করতাম। তার মধ্যে হঠাৎ সাহস করে করা হলো সমু মিত্রের চাঁদ বণিকের পালা করব। সেই লেটোর দলে কে নেই, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, এবং শহরের সব বিখ্যাত মানুষরা। তার মধ্যে নীলাকলা আছেন, সনকা, মীর চাটিজা আছেন, চাঁদ সদাগর স্বয়ং। মানুষ কিন্তু সে একটা যন্ত্র দিয়ে সে কখনো ঝড়ের আওয়াজ তুলছে, কখনো মেঘের গর্জন তুলছে, কখনো স্রোত চলে যাচ্ছে, কখনো বিষণ্ণ কান্না ভেসে আছে বেয়ে উঠবে। হ্যাঁ, সনকার সব কিছু ওই তার যন্ত্র দিয়ে অদ্ভুত দক্ষতার সঙ্গে সে পরিবেশন করত এবং সমাদর পেত। মানসদার সঙ্গে একটি নতুন কাজ আমরা করলাম ব্যক্তিগতভাবে আমার উদ্যোগে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ইন রবীন্দ্রসঙ্গীত। মজার বিষয় হলো, সাধারণত আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো অনুষ্ঠান কোনো শিল্পীকে নিয়ে করি, তখন তার একটা স্বাভাবিক প্রবণতা থাকে সেই অনুষ্ঠানে আমি কতগুলো গান গাইব। আমি যখন মানসদাকে এই প্রস্তাবটি দিলাম যে ওইখানে যে গান, রবীন্দ্রনাথের গান এবং পাশ্চাত্যের গান, সেই গানগুলি তুমি গাইবে, মানসদা কিন্তু আমাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, না বিমল, গানগুলি এমন কাউকে দিয়ে গাওয়াতে হবে যাতে গানগুলি শ্রুতি সুখকর হয়। এবং প্রসঙ্গত বলি, বর্ধমানেরই ইংরেজি ভাষার একজন অধ্যাপক ছিলেন বিবেকানন্দ কলেজের অধ্যাপক অজয় রঞ্জন বিশ্বাস। এর পরবর্তী সময় তিনি বিদেশে গিয়ে শ্রী নীরোৎসী চৌধুরীর সঙ্গে মোলাকাত করেন, দেখা করেন। সেই সময় তিনি যাবার আগে আমাকে বলেছিলেন ওই অনুষ্ঠানটি দেখে যে বিমল, এই মানস বসুর করা এই স্ক্রিপ্টটি আমাকে দিও, আমি ওনাকে দেখাবো যে আমাদের বর্ধমান শহরে এই কাজটি হচ্ছে।
জীবনচর্চায়ও ও যেমন নানান রকম বৈচিত্র্যের স্বাদ দিতে চাইতো, পারতো এবং সক্ষম ছিল, আরেকটা গুণ ছিল, খুব ভীষণ রাঁধতে ভালোবাসতো, খাবার তৈরি করতে, এবং নির্দিষ্ট পথে না, ওর পথে। সে নানান রকম খাবার, কখনো বাজরার সঙ্গে গম, গমের সঙ্গে ডাল, ডালের সঙ্গে খিচুড়ি, তার সঙ্গে আলু পটল, এক একটা নিয়ে আসতো, বলতো দেখো তো দিদি কেমন রেঁধেছি। মানুষরা রান্না করতে ভীষণ ভালোবাসতো, বিভিন্ন রকম না রান্না নিজে কি যে করতো, একটা সবসময় একটা নতুনত্ব। একটা ফিস্ট করলাম, যে বলছে যে এক কাজ কর, মাংস আর খিচুড়ি একসঙ্গে, যে খিচুড়ি মাংস যেমনি করলাম, বলছে এক কাজ কর না, ওর সঙ্গে আরও 2-4টে ডিমকে নিয়ে এসে ফাটিয়ে বলে ওর সাথে দে না, আর সে খেতে কিন্তু সত্যি অপূর্ব, কি বলবো। আমাকে অনেক রকম করে খাবার দিয়েছে, অনেক সময়তে কফি দিয়েছে অনেকবার, সুজি দিয়েছে এরকম করে, ওটস একবার দিয়েছিল ঘি দিয়ে, আখরোট, আবার পেস্তা, কাজু বাদাম অনেক কিছু দিয়ে দিয়েছিল। আর কয়েকদিন আগে খেয়েছিলাম, সেটা আবার ডেকে যেন নামও বলেছিল, নিমকির ওপর 2 রকম সস দিয়ে। ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, গানের উৎসের নানা খোঁজ, অনুসন্ধিৎসা, ঘটনাচক্রে দানা বেঁধে উঠছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গীত চর্চা ধরেই। ছেলেটাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি ওখানে ঢুকে পড়তাম, সকালবেলা জাগাতাম, ওখান থেকে হয়তো চা খেতাম, ময়নার দোকানে চা হতো। তারপরে আমাদের বাড়িতেই আশিস, সুমন, এরকম 2-1 মিলে একটা সংস্থা করব ঠিক করলাম, আমরা আলাপ নাম দিলাম। তারপরে আমরা মানসদার কাছে গেলাম যে এটাকে আরও স্পিড করা যায় কীভাবে। একদিন হঠাৎ মানসবাবু আর তাপস নাগ আমার কাছে এলেন। হঠাৎ দেখি যে আলাপের একটা প্যাড ছাপানো, তার মধ্যে আমার নামও লেখা, কি না রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধানা হিসেবে। আমি তো অবাক, আমাকে কি করে প্রধান করছেন। তারপরে বললেন যে না, এটা তো হতেই হবে, আপনি না করতে পারবেন না। তারপর থেকে ওনার আরও যোগাযোগ, আমাদের অনেক আড্ডা, গানের আড্ডা, তারপর গান নিয়ে আলোচনা। মানুষের সঙ্গে বহু গল্প জুড়ে আছে, সেই গল্পের তো কোনো শেষ নেই। কিন্তু যখন মানুষ চলে গেছে মনে হয়, তখন মনে হয় সবই বোধহয় ফুরিয়ে গেল। একবার তখন আলাপ বলে একটা পত্রিকা করে বের করা হলো। সেই সময় আমরা ঠিক করলাম যে আমরা লিটল ম্যাগাজিনের একটা কিছু সঞ্চয় করব। আমরা টাকা দিতে আরম্ভ করলাম। মানুষ ছিল কান্ডারি, মানুষের বাড়িতেই সেই সব লিটল ম্যাগাজিন ছিল। নানা রকম ব্যাপার তো মানুষরা ছিল, শুধু ক্লাসিক্যাল নয়, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, এমনকি ঠাকুর বাড়িকে নিয়ে এসব চিন্তাভাবনা করতেন। তো সেই সময় মানুষদাকে খুব উৎসাহ দিতাম আমরা যে তুমি এই ব্যাপারগুলো নিয়ে আরও লেখো। প্রায় সেই সময় থেকেই ওনার সূত্রপাত আর কি, লেখালেখি। তারপরে আস্তে আস্তে উনি প্রথম সংখ্যাটা বার করলেন। আগে ছিল গানের সঙ্গে গানের তুলনা, মানে লোকসঙ্গীতের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের বা রবীন্দ্রসঙ্গীতের। দেখা গেল যে একই সময় পুরনো কলকাতায় যেমন গান লেখা হচ্ছে, জোড়াসাঁকো বাড়িতে কিন্তু গান লেখা হচ্ছে অন্যরকমভাবে। তাহলে গানের ভাষাটা পাল্টাচ্ছে। তাহলে ভাষা যেই এলো, এলো সমাজ, সমাজ যেই এলো, এলো সমাজতত্ত্ব। সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে গানকে দেখা শুরু হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে তখন গানের সঙ্গে ঢুকে পড়ল খাদ্যাভ্যাস, রীতিনীতি, সভা সমিতি বা পোশাক, জীবনযাপন, আদব কায়দা, আসবাবপত্র, পত্রপত্রিকা, দৈনন্দিনের কথোপকথনের ধরন, জীবনের সামগ্রিকতা, অর্থাৎ একটা সময়, একটা গোটা সময়ের জীবনধারা, জীবনশৈলী, তার ভিত্তিতে শুধু গান নয়, সংস্কৃতির হয়ে ওঠাটা দেখা শুরু হলো মোটামুটি এই সময় থেকে। ও যে বইটা লিখেছে, সে বইটা কোনো শুধু 8-10টা বই পড়ে লেখা নয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সাথে তার ঠাকুরবাড়ির যে ইতিহাস, সেই ইতিহাস জানার জন্য সে সেখানে গেছে এবং বিভিন্ন যে সোর্সগুলো, সেগুলো সে তার সাথে যোগাযোগ করেছে এবং একজন প্রকৃত গবেষকের মতোই মানুষ এই কাজটা করেছে। ও যখন এই কাজটা করেছে তখন ও মাঝে মাঝে আসতো, আমার সাথে কথা বলতো। আমি তো
এত বিষয়ে খুব একটা বড় জ্ঞানী নই, কিন্তু মানুষের সাথে এ বিষয়ে নানা দিক নিয়ে মানুষের সাথে আলোচনা করেছি এবং মানুষের এই গবেষণার মধ্যে একটা গভীরতা আছে। এই বইটি পড়তে পড়তে তার প্রসাদ গুণ, তার তথ্যের সঙ্গে মানবিক যে অ্যাপ্রোচ লেখকের এবং সুবোধ্য যে বিষয়টা যে পড়তে আরম্ভ করলাম, এবং এমন বহু বিষয় আমরা জানি না, আমি অন্তত জানি না, তার সঙ্গে পরিচিত হলাম এবং বইটির পিছনে যে শ্রম এবং যে অনুসন্ধিৎসা সেটা আমাকে মুগ্ধ করলো। তারপরে লেখক মানস বসুর সঙ্গে আলাপ হয় লেখাটি প্রকাশ পাওয়ার পরে। সেই আলাপ দীর্ঘস্থায়ী হয়েছিল যতদিন উনি বেঁচে ছিলেন। মাঝে মাঝেই ফোনে কথা হতো, দেখা হয়নি কখনো। এবং আমার লেখালেখির বিষয়ে, আমার গানের বিষয়ে উনি অনেক মতামত রাখতেন। প্রথম বই, এবং সে বই যে কবে ভূমিষ্ঠ হবে প্রায়শই যেতে মানুষ কত দূর এগুলো, আর দাঁড়া সুচিত্রাদির সঙ্গে কথা চলছে, এই হচ্ছে, হ্যাঁ, আবার কিছু নতুন যোগ করছে এবং এত বড় মাপের একটা কাজ, ঠাকুরবাড়ির গান, তার এদিক ওদিক সেদিক এবং পরিপ্রেক্ষিতগুলো, এবং সেগুলো বদলে বদলে যাচ্ছে, কিরকম বদলে যাচ্ছে। এবং মানুষদের কাছে প্রথম আমি তখন শুনলাম যে রবীন্দ্রনাথ কিন্তু প্রথম দিকে হাল ছেড়ে দিয়েছিলেন। অনেক লোকে বলতো যে এইভাবে গাও ভালো, ওইভাবে, খুব একটা বাধা টাধা দিতেন না। এমনকি দিলীপ কুমার রায় একসময় উনি বলেন, মানুষদারই বলা, যে দিলীপ কুমার রায় একসময় বললেন, আমি তো রজনীকান্তের গান সুর করছি, জনপ্রিয় করে তুলছি, ডিএল রায়ের করছি, আমি অতুলদার গান করছি, আপনার গানকেও আমি একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবো। তখন রবীন্দ্রনাথ বলেছেন, শোন মন্টু, অন্য গান নিয়ে যা করছিস কর বাবা, আমার গানকে আর ভাঙিস না, এইবার আমার গানকে আমি বেড়া দেবো। এ দারুণ একটা সুন্দর কথা। এই বেড়া দেওয়ার কাজটা যখন শুরু হলো, তখন গানের স্বরলিপি, গানের ভাবনা চিন্তাগুলোকে তিনি একদম ব্যতিক্রমী করে, যেমন রবীন্দ্রনাথ করেছিলেন, সেটাকে মানুষদাও দেখতে শুরু করলেন যে যেমন করে খুশি এ গাওয়া যাবে না। এবং মানুষদাকে দেখতাম যেন তেলেনা পোতা আবিষ্কার করার মতো একটা কিছু আবিষ্কার করে ফেলছেন নতুন নতুন করে। কখনো গৌহরজানের গাওয়া রবীন্দ্রসঙ্গীত, ঠাকুরবাড়ির প্রত্যেকটি মানুষের গাওয়া রবীন্দ্রসঙ্গীত, এবং একটা করে যখন আবিষ্কার করছেন, মানুষদাকে মনে হচ্ছে যেন একটা অমৃত লোকের সন্ধান পাচ্ছেন প্রতিটি মুহূর্তে। কেবলমাত্র গান নয়, মানুষের এই অনুসন্ধান হয়ে উঠতে থাকে বাঙালিয়ানার এক বিশেষ জীবনধারার শিকড় সন্ধান। সামাজিকতা, দৈনন্দিনতা, উৎসব, রুচি, সঙ্গীত শিক্ষকেরা, অজস্র ভুলে যাওয়া তথ্য, হারিয়ে যাওয়া পত্রপত্রিকায় পাওয়া দুষ্প্রাপ্য স্বরলিপি, গান, গল্প, কবিতা, চিঠিপত্র, প্রায় 2 দশকের নিরলস পরিশ্রমের ফলে গড়ে উঠতে থাকে ইতিহাসের পুনর্নির্মাণ। লেখার পাশাপাশি শুরু হলো গানের রেকর্ডিং। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কেমন করে প্রবাহিত হলো সুরের ধারা। বইয়ের সঙ্গে ডিভিডি। বন্ধুবর অজয় কোনার পরে এই গোটা কাজটাই ইউটিউবে আপলোড করার ব্যাপারে উৎসাহ দেন। বৃহস্পতিবার তো শুধু মানুষদের জন্যেই, আমার ক্যালেন্ডারে বৃহস্পতিবারে শুধুই এমবি লেখা থাকত। তারপরে ওনার সাথে আমার একটা শর্তই ছিল যে আপনার সাথে রেকর্ডিংটা আমি তবেই করব যদি আপনি আমার সাথেই একটু লাঞ্চটা করেন। বৃহস্পতিবার মানে আমি আর মানুষদের একসাথে লাঞ্চ করেছি। কতদিন রেকর্ডিং করতে এসে দেখেছি অন্ধকার ঘর, এসিটা একদম চিল ঠান্ডা করা, শুয়ে রয়েছে। কোনো দিন আমাকে বললেন যে আচ্ছা ওই ফিমেল ভয়েসটাকে একটু মেল ভয়েস করা যায় বা কোরাস করে দেওয়া যায় একটি ভয়েসকে। প্রথম কিছুদিন ঝগড়াও করেছি, এটা হয় না, এটা হতে পারে না, হয়েও গেল। আমি নিজে অবাক। সঙ্গসাথীর যে মূল গানটা সেটা থেকে রেকর্ডিং হচ্ছিল, আমি তো শুনে বললাম এটা তো দাদরার গান। বলছে না, এটা দাদরা না, এটা অরিজিনাল, এটা তোমাকে ওই রকম পুরনো টেক্সচারটা রাখতে হবে। তারপরে আবার একটা ওই রকম গান রেকর্ডিং হচ্ছিল, তখন আবার ওইটাকে ওই রকমভাবেই ট্রিট করতে গেলাম। তখন বললো না, এটা রবীন্দ্রনাথের গান, এটা এরকম। এবং তারপরে ওই একই রকম সুরে যখন ওটা আরেকটা গান বাজাতে গেলাম, আমি ভেবেছিলাম ওটা বুঝি রবীন্দ্রনাথের গানই, তখন বললেন না, এটা সরলা দেবীর গান, এটাকে অন্যভাবে ভাবতে হবে তোমার। পিলখানাগুলির বাড়িতে পারিবারিক বলবো, আসলে পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা তৈরি হচ্ছিল
তাতে আর কাজের পরিস্থিতি থাকছিল না। নানা রকম করে ভাবছিল সেই সময়টায় যে অন্য কোনো জায়গায় গেলে কি সুবিধা হবে। তারপর আস্তে আস্তে ওই বাড়ি বিক্রি হলো, বৃন্দাবন গার্ডেন্সের ফ্ল্যাট। ওই প্রথম খুব খুশি হয়েছিল, জানিস এটা নিজের মতো করে লাইব্রেরি আমি সাজাতে পারবো। আমি 3 তলায়, উনি 2 তলায়। যখন বেরোতেন নিজের মতোই বেরোতেন, নিজের মতোই যেতেন মোটর বাইকে করে। কিন্তু মোটর বাইকে যাওয়ার সময় মাঝে মধ্যেই দেখা হতো। দেখা হলে হেসে নমস্কার করা এবং তারপর জিজ্ঞেস করা কেমন আছি। আমি আমার পড়ানো টড়ানো এসব ব্যাপারে খোঁজ খবরও নিতেন। আমাদের অনুষ্ঠান হতো এখানে, সেই অনুষ্ঠানে তিনি আসতেন, রাতের শেষ ইয়ের দিকে আসতেন, এসে জয়েন করলেন। তারপর নিজের মতোই তিনি আনন্দ যেটুকু করার সেটুকু করলেন, তারপর চলে গেলেন নিজের ঘরে। রবিবার সকালটা একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছিল। 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে ওই যে প্রথম ফোন করা মানুষদাকে, এবং ওপার থেকে শুধু একটা কথাই সঙ্গে সঙ্গে, কি তন্ময়দা জল চাপাবো? আমাদের তো উল্টো দিকের ফ্ল্যাট। এবার কখনো দেখা হতো সকালবেলায় মর্নিং ওয়াকের সময়, যখন আমরা মর্নিং ওয়াক করে ফিরতাম তার তখন লেখালেখি শেষের সময়। এবার কখনো হয়তো চলে গেলাম কফি খেতে, বা সে আবার লেখালেখি শেষ করে আমাদের ফ্ল্যাটে চলে আসতো কিছু খাওয়ার জন্য বা গল্প গুজবের জন্য। কিন্তু তার সবচেয়ে অবাক করার বিষয় যেটা, আমাকে নিয়ে গিয়ে তিনি দেখিয়েছিলেন তার ঘরে, তার লাইব্রেরি, সেটা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর লাইব্রেরি, এত গোছানো লাইব্রেরি কোনো ব্যক্তিগত সংগ্রহে থাকতে পারে, এটা ভাবতে গেলেও চিন্তা করা যায় না। সঙ্গীত মহলে গবেষক, রিজু, আপাতগম্ভীর মানুষটি বন্ধু মহলে কিন্তু আড্ডাবাজ আর দিলদার খোলা একটি মানুষ। আমি এই গান মানুষবাবুর কাছ থেকে পেয়েছি। স্বরলিপিকার কিন্তু শান্তিদেব ঘোষ, এটা পাওয়া যায় না স্বরবিতানে, স্বরলিপি কোথাও আমি পাইনি, উনি আমাকে দিয়েছিলেন। এরকম অজস্র গান আছে যেগুলো স্বরলিপি নেই, কিন্তু উনি আমাকে দিয়েছেন। মানস বসু সংস্কৃতি জগতের লোক, হ্যাঁ, তাকে সংস্কৃতি জগতে সবাই সেইভাবে চেনে। কিন্তু আমাদের এখানে যে আড্ডা, এখানে তো একটা সবাই একটা হেটারোজেনাস তাদের সব প্রফেশন, কিন্তু পুরো আড্ডা হয় জমিয়ে। সেখানে যে মানস বসু পার্টি হয়ে গেছে। আর মানস বসু এমনিতে খুব মানে আনন্দময় পুরুষ, হাত ডাক বিরাট, এবং সেখানেতে জমিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার। এখানে আড্ডা ছাড়াও আমি কিছু কিছু সময় ওনার ফ্ল্যাটে যেতাম, সময় পেলে উনি রাখতেন, আমিও চলে যেতাম, দিয়ে ওখানেও আমার সঙ্গে ভালোই আড্ডা হতো। সেখানে অনেক সময়তে এই সমস্ত নানা রকম একটা স্পিরিচুয়াল ব্যাপারেও উনি কথাবার্তা বলতে খুব ভালোবাসতেন। আমার ছোটবেলা মানে এ ঘরে আমার মায়ের ছাত্রছাত্রী, আর ওখানে মামার ছাত্রছাত্রী। আর মামা আসতো সেই ভেসপা করে, ওইখানে ভেসপাটি রাখতো, নিয়ে মায়ের সঙ্গে কি কথা হতো, আমি তো ছোট তখন। সেই ভেসপা করে মামা আমাকে এই মঙ্গলাবাড়ি চত্বরটা একবার রাউন্ড মেরে দিয়ে চলে আসতো। এটাই আমার ছিল ছোটোবেলাকার থেকে মামাকে দেখা আর কি। রবীন্দ্রভবনে দেখা হতো, যখন আমি বললাম যে ঠাকুরবাড়ির গান আমিও গাই, কিছু আছে সংগ্রহে আমার, তখন থেকে আমাদের বন্ধুত্ব আরও যেন গাঢ় হলো। এবং উনি আমার বাড়িতে আসলেন, আমাদের আড্ডা এই নিয়েই হতো, ঠাকুরবাড়ির গান নিয়েই বিশেষ করে আলোচনা হতো। এই সময়েই বর্ধমানের বাইরে বাংলাদেশ, কানাডা, কলকাতা, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, বিভিন্ন জায়গা থেকে গবেষকরা সংযোগ করা শুরু করেন মানস বসুর সঙ্গে। এই পর্বে তাঁর সঙ্গীত শিক্ষকের ভূমিকা ধীরে ধীরে হয়ে উঠতে থাকে গবেষণার নির্দেশক রূপে। যখন ওনার সাথে আমার আলাপ হলো, তখন গানকে নতুন করে বুঝতে শিখলাম, ভাবতে শিখলাম। কোনো একটা রবীন্দ্রনাথের গান গাইতে যাওয়ার সময় আমাকে বলতেন, এই গানটির আগে দেখো এই সুর ছিল, এই কথা ছিল। আমাকে যখন গেয়ে শোনাতেন, আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকতাম এবং শুনতাম গানগুলো। এই মানুষটিকে দেখেছিলাম একদিকে প্র্যাকটিক্যাল, অন্যদিকে থিওরিটিক্যাল, দুটোতেই
সমান পাণ্ডিত্য। লেখালেখির সূত্রে আমার গবেষণামূলক কাজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গান বা অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে। সেই কাজ করতে গিয়ে দেখেছি মানস স্যার এই বিষয়ে দীর্ঘ বছর ধরে গবেষণা কাজ করে চলেছেন, এবং যখনই ফোন তুলে কোনো একটা প্রশ্ন করেছি বা কিছু, নিঃস্বার্থভাবে একটার পর একটা বিষয় এবং পয়েন্টস নিয়ে গাইড করে গেছেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জীবনধারা ও গান এই বইয়ের প্রথম খণ্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে গবেষকদের কাছে ধীরে ধীরে আকর গ্রন্থ হয়ে উঠছিল। কাছে দূরে নিরলস রবীন্দ্র চর্চাকারী বিভিন্ন সংস্থা সম্মাননা জানাচ্ছিলেন শ্রদ্ধার সঙ্গে। দুটি দিক খুব লক্ষণীয়, শুধু ঠাকুর গান নয়, জীবনধারার মধ্যে সেটা হচ্ছে ভাষা। দেবেন্দ্রনাথ নিজে ছিলেন আমাদের বাংলা গদ্য সাহিত্যে অন্যতম স্রষ্টা। তা তিনি যে ভাষায় কথা বলতেন সেই ভাষা নিজের পরিবারের মধ্যে প্রচলন করতে চেয়েছেন। এমনকি কেউ যদি ইংরেজিতে চিঠি লিখতেন তার উত্তর পর্যন্ত তিনি দিতেন না। তাহলে কেমন ছিল সে সময় বাংলাদেশের গানের অবস্থাটা? গয়লা দিদিল তোর ময়লা বড় প্রাণ, গয়লা দিদিল তোর ময়লা বড় প্রাণ, গয়লা দিদিল। দেখুন এই ভাষাকে রবীন্দ্রনাথ কিন্তু কিভাবে চেঞ্জ করছেন। বল গোলা মরে খুব বেশি কি বয়স হয়ে গেছিল? 70টা কি খুব বেশি বয়স? নিজেকে বয়স্ক মনে করছিল, শরীরটা ভারী হয়ে গেছিল। তখন অক্সিজেন সিলিন্ডারটা লাগতো। ওর ডাকনাম তো ভজু। আমি হয়তো কোনো কারণে শুয়ে আছি, ইটস অ্যারাউন্ড 9:30 to 10, টিভি দেখছি বা এরকম। মানুষ হঠাৎ এসে ধূপধাপ করে আওয়াজ হলো, কী ব্যাপার? বলো এই এলাম, এখন বেরিয়েছি, এলাম। এই চেয়ারই বসলো, বসে বললাম যে আরে চ এবার খেতে যাই নিচে, তুই খাবি তো? বললো না, একটু কফি খাবো। কফি খেতে ভালোবাসতো। 2-4টেখানে আমার ড্রাই ফ্রুটস থাকে, খেতে খুব ভালোবাসতো ড্রাই ফ্রুটস। আমাকে ফুলদা বলতো, ফুলদা একদম ইয়ে আছে তোমার কাছে, ঠান্ডা জল আছে? আমি কোল্ড ড্রিঙ্ক আছে, ঠান্ডা না, ঠান্ডা জলই খাবো। ঢকঢক করে একটা জল খেলো, 2-4টে কথা বললো। আমি বললাম চ ডিনার করবি? ডিনার করবো না, এই রবির দোকানে উঠি বলে এসছি। হঠাৎ বললো আচ্ছা মেজদি কেমন আছে? মেজদি মানে হচ্ছে ডাক্তার আদিত্যর মা। এ মা ডাক্তার আদিত্য বলে যাই একবার ঘুরে আসি। আমি মনে মনে ভাবলাম ক্যাপা তো, এখন বাজছে 10:30, আর আমার দিদির বয়স হচ্ছে 91+ কি 92+। পরে শুনলাম ভাগনার কাছে, বুড়োর কাছে শুনলাম সে তার কাছে 11:30, 10-15 গেছে, রাত্রি 12টা পর্যন্ত। হঠাৎ স্যার আমাদের বাড়িতে আসতেন, এসে এক পাতা প্রিন্ট আউট এগিয়ে দিয়ে বলতেন, বুড়ো দেখ তো কেমন হয়েছে। শরীর মাঝে মাঝে অসুস্থ হলেও মনে উৎসাহ ছিল অফুরন্ত। ওনার অনিয়মিত জীবনযাত্রার জন্য মাঝে মাঝে অনেক বকাবকিও করেছি, শুনে উনি কিছু বলতেন না, শুধু হাসতেন। করোনার সময় ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সুস্থ হয়ে গেল তো। ব্লাড প্রেশারের ওষুধ খেত, দিন রাত্রিটা উল্টে গেছিল। রাতে কাজ করতো, ঘুমোতে যেত 6টায়। আমাদের মনে তো ওটাই বোধহয় স্বাভাবিক। ভজুর গল্প আবার বলবো? আচ্ছা আরও বলছি। একদিন ইটস অ্যারাউন্ড, আমি একটু লেটে ঘুমাই, তখন অ্যারাউন্ড 2:30 হবে। আমি পড়াশুনো করে একটু ইয়ে করে টিভি দেখে ঘুমাতে গেছি। 3টে 3:15 কি 3:30 এরকম সময় বোধহয় ফোনটা বেজেছে। আর দেখি ভজুর ফোন। আরে কী ব্যাপার, রাত্রি 3:30 সময় কিছু হলো না কি ওর? আমি ফোন করলাম, ভেরি নর্মাল ভয়েস। আচ্ছা ফুলদা তুমি কি জানো আমাদের ওই যে বংশ তালিকা করতে গিয়ে অমুকের এই সব জাতীয় প্রশ্ন করতে? আমি বাবা কিচ্ছু জানি না।
এইসব ওর উদ্ভট সব বহু রকম, হয়তো উদ্ভট নয়, কেন পরে দেখা গেল নিখুঁত একটা বংশতালিকা আমাদের ফ্যামিলি সুন্দর করে করেছে। বাইরে বেরোতো কম, কাজের জন্য, ওই টুকটাক কিছু নেওয়ার জন্য। শঙ্কর কাকুরে বলতেন আর আড্ডা দিতে আসে না, ও তো সময় পায় না, বেরোতো না সেরমভাবে। কাজ করতো, বইটা, পরের বইটা, পরের বইটা। শুধু বই নয়, বিভিন্ন ধারার অজস্র গানের সংকলন তৈরি করছিলেন অনেকদিন ধরেই। সংকলিত হয়ে উঠছিল হারিয়ে যাওয়া স্বরলিপি। ভয়েস ট্রেনিংয়ের বিভিন্ন ধারা নিজেই খুঁজে নিচ্ছিলেন। বইয়ের পরবর্তী খণ্ডের তথ্যের যোগান শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। নিজেই বলতেন, এই বই আমি আর শেষ করে উঠতে পারবো না। অনিয়ম বাড়ছিল, ভিতরে ভিতরে হয়তো জমে উঠছিল অসুখ। কত রকম কাজের পরিকল্পনা করা ছিল। ছাত্রছাত্রীদের বলছিলেন আরো কিছু শিখে নেওয়ার কথা। দিনরাত্রির হিসেব না মানা জেদি মানুষটির জন্য হয়তো রক্তচাপ অন্য কিছু ভেবেছিল। তোমার হৃদয়ে করে আছি নিশিদিন ধরে, চেয়ে থাকি আখি ভরে মুখের পানে, বড় বেদনার মতো, বড় আশা, বড় তৃষা, বড় কিঞ্চন তোমারি লাগি, বড় আশা, বড় সুখে, বড় দুঃখে, বড় অনুরাগে রয়েছি জাগি। এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার, এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার, ভেসে গেছে মন প্রাণ মরণ টানে, বড় বেদনার মতো বেজেছো